হাসিনা, আদানি, আম্বানির আড়ালে দেশ বিক্রির কারবার চলছে কোটি কোটি টাকার লেনদেন। যে রাহুল গান্ধীও তো আদানি আম্বানি করেন, তাহলে রাহুল গান্ধীও কি দেশদ্রোহী? এটা তো চুটকি বাজানোর মতোই সহজ। তারপর চোখের পাতা ফেলার আগেই ইউনূস ওনার পাকিস্তান প্রেমকে লাথি দিয়ে আবার শেখ হাসিনার মতোই ভারতকে বেস্ট ফ্রেন্ড ভাবা শুরু করবে ও ভারতকে বিশ্বের বাকি দেশেরা একটি দুর্বল দেশ হিসাবেই দেখবে। এটি কি আদৌ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ, নাকি কোনো বিদেশের শক্তি ভারতকে দুর্বল করার জন্য শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া উচিত? যে আমি একজন বাংলাদেশি হিন্দু হয়ে বলছি, বাংলাদেশি হিন্দুদের ওপর কোনো অত্যাচারই হচ্ছে না। যে 70 লক্ষ টাকা শুধু হলে তো বুঝেই নিয়েন যে রীতিমতো টাকার বৃষ্টি করা সম্ভব। তাহলে 7 কোটি টাকা, শুধুমাত্র যদি 3 কোটিও ধরি, তাহলেও ভাবুন একবার যে কি হারে তারা সেসব তথাকথিত ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবারদের খবরকে প্রভাবিত করতে পারে, এবং কেন সেই সব ইউটিউবারেরা ইউনূস সরকারের দিন রাত গুণগান করে বেড়াচ্ছে। তাই এই ভিডিওটিকে আপনাদেরকে যত সম্ভব ছড়িয়ে দিতে হবে, যাতে এই ভিডিও সেই সব ইউটিউবারদের ফিডেও পৌঁছায় এবং তারা বুঝতে পারে যে তাদের এই ব্যবসা আর বেশি দিন চলবে না। নমস্কার। হাসিনা, আদানি, আম্বানির আড়ালে দেশ বিক্রির কারবার চলছে কোটি কোটি টাকার লেনদেন। একটি নির্দিষ্ট দেশের সরকার পরিবর্তনের জন্য বড় বড় ইউটিউবারদেরকে কিভাবে ভারত সরকারের চোখের আড়াল দিয়ে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে জানলে চমকে যাবেন। কিছু কিছু ইউটিউবার সব কিছু বুঝে শুনেই এই সব কাজ করছেন, আবার অনেকে না বুঝেই এই দেশ বিক্রির কারবারে যুক্ত হয়ে গেছেন। তবে আগেই বলে রাখি, দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে এটিকে গুলোবেন না। দেশের প্রতিটি রাজনৈতিক দলই আমাদের দেশকে ভালোবাসে, এবং এই ভিডিওটি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে নয়, বরং কিছু কিছু ইউটিউবারদের বিরুদ্ধে যারা ভারতের জনগণকে বোকা ভাবছে। এই দেশ বিক্রির ব্যবসায় লেনদেন ঠিক কিভাবে হচ্ছে সেটা আপনাদের দেখানোর আগে এই সব ইউটিউবারেরা কিভাবে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে সেটা আপনাদেরকে বুঝতে হবে। নয়তো কোটি কোটি টাকার লেনদেনের কথা জানলেও আপনারা দুটোর মধ্যে কোনো কানেকশন খুঁজে পাবেন না। এই সব ইউটিউবারদের প্রধানত দুটি কাজ। এক, ভারতের বিরোধী দলের আওয়াজকে তুলে ধরা, যা অবশ্যই করা উচিত, এবং গণতন্ত্রের শক্তিশালী বিরোধী থাকা অত্যন্ত জরুরি। তবে এদের দ্বিতীয় কাজটি ভারতের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা হলো এমন খবর প্রকাশিত করা যাতে আদতে ভারতেরই ক্ষতি হচ্ছে এবং বিদেশের কোনো দেশের ফায়দা হচ্ছে না। শুধু এতটুকু বলেই আমি ছেড়ে দেব না, বরং কিভাবে তাদের প্রিয় 3টি শব্দ হাসিনা, আদানি, আম্বানি দিয়ে তারা সম্ভবত কোটি কোটি টাকার ব্যবসা করছে সেটাও প্রপার যুক্তি দিয়ে দেখাবো। আপনি যদি বলেন যে রাহুল গান্ধীও তো আদানি আম্বানি করেন, তাহলে রাহুল গান্ধীও কি দেশদ্রোহী? তিনি আদানি আম্বানি করতে পারেন, কিন্তু তিনি এটা বলেন না যে শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেওয়া উচিত। বাংলাদেশে তো হিন্দুদের ওপর কোনো অত্যাচারই হচ্ছে না। এসব তো আসলে ভারতের টিভি মিডিয়ার বানানো গল্প, অথবা সারাদিন উনি বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের গুণগান করেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিদেশ নীতির চশমা দিয়ে দেখলে শেখ হাসিনা, আদানি, আম্বানি এদের যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে বিশ্বের অন্যান্য দেশেরা ভারতকে একটি দুর্বল দেশ হিসাবেই চিনবে, এবং তারপর বিশ্বের কোনো দেশই ভারতের পক্ষ হয়ে কথা বলতে চাইবে না। না, আমি অতিরঞ্জিত করে কিছুই বলছি না। এই ভিডিওটি দেখলে আপনাদের চোখ খুলে যাবে। আমরা অনেকেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে দেশের বিদেশ নীতিকে গুলিয়ে ফেলি, এবং আমরা যেই চশমা দিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে দেখি, সেই চশমা দিয়েই বিদেশ নীতিকেও বোঝার চেষ্টা করি, এবং তার ফলে কিছু কিছু বিকৃত ইউটিউবারেরা আপনাদেরকে দেশ বাঁচানোর গল্প বলে ভারতবর্ষকে দুর্বল করার কাজ করে যাচ্ছে। বিকৃত বলতে আমি এখানে বিকৃত মস্তিষ্কের কথা বলছি না, বরং যারা নিজেদেরকে সামান্য টাকার জন্য বিক্রি করে দিয়েছে তাদের কথা বলছি। সামান্যও না যদিও, যাই হোক, কিন্তু কিভাবে এই সব ইউটিউবারেরা দিনে দুপুরে খোলাখুলিভাবে বিক্রি হচ্ছে সেটিও আপনাদের সামনে খোলসা করে দেব। প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে কেন ভারত সরকারের শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া একদমই উচিত নয়। কিছু কিছু ইউটিউবারদেরকে দেখবেন কয়েকদিন পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে ওকালতি করতে গিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে ভারতবর্ষ চাইলেই তো বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারে। এটা তো চুটকি বাজানোর মতোই সহজ। শুধুমাত্র শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে হবে। তারপর চোখের পাতা ফেলার আগেই ইউনূস ওনার পাকিস্তান প্রেমকে লাথি দিয়ে আবার শেখ হাসিনার মতোই ভারতকে বেস্ট ফ্রেন্ড ভাবা শুরু করবে।
কিন্তু ওরা আপনাদেরকে এটা বলবে না যে ভারতবর্ষ যদি এমনটা করে তাহলে একজন ইউনূসের ভরসা জেতার জন্য বিশ্বের অন্যান্য দেশ যারা ভারতের ওপর বিশ্বাস করে আছে তাদের বিশ্বাসকে আমরা পুরোপুরিভাবে ভেঙে দেব। কিভাবে? প্রথমে ইউনূসের কথায় আসি। আপনারা তো ভালো মতোই জানেন যে ইউনূসকে বাংলাদেশের সাধারণ জনগণ নির্বাচিত করে আনেননি, বরং কোনো এক বড় শক্তি তাকে উপর থেকে বাংলাদেশের গদিতে বসিয়ে দিয়েছে এবং সেই শক্তি একদমই চায় না যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই ভালো থাকুক। কারণ সেটাই যদি তাদের মোটিভ থাকতো যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক, তাহলে বাংলাদেশের সরকার পরিবর্তন করার তো কোনো দরকারই ছিল না। কিন্তু তারা যেহেতু সেটি করেছে, তাই তারা কখনোই চাইবে না যে ইউনূসের সঙ্গে ভারতের সম্পর্ক একদম শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্কের মতোই হোক। তাই ভারত যদি ইউনূসের কথা মেনে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলেও দেয়, তারপরেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই শেখ হাসিনার সময়ের মতো হবে না। উল্টো ভারতকে বিশ্বের বাকি দেশেরা একটি দুর্বল দেশ হিসাবেই দেখবে। কখনোই বলতে যতদিন অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আছে ততদিন তো অন্ততপক্ষে এই সম্পর্কে উন্নতির কোনো আশা নেই। তবে বাংলাদেশের সাধারণ নাগরিক যদি কোনো সরকারকে নির্বাচিত করে বাংলাদেশের গদিতে বসায়, তখন সেই সরকারের সঙ্গে অবশ্যই ভারতের সম্পর্ক ভালো হতে পারে। এবং এরই সাথে সেই সব ইউটিউবারদের আরেকটি প্রোপাগান্ডাকেও আমি ফাঁস করে দিই। সেটা হলো, ভারত তো বাংলাদেশের জনগণের সাথে নেই, ভারত তো শেখ হাসিনার সাথে আছে। তবে সঠিকভাবে যদি আপনারা দেখেন তাহলে ভারতই একমাত্র বাংলাদেশের জনগণের সাথে আছে। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণই নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল। বরং সেই সব বিকৃত ইউটিউবারেরা রাত দিন যেই ইউনূসের গুণগান করে, বরং তাকেই কে কোথা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছে তা এখনও অজানা বললেও ভুল হবে। কারণ শেখ হাসিনা নিজেই সবই বলে দিয়েছেন যে কাদের কথা না শোনার জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। তবে সেই সব কিছুরই যেহেতু এখনও পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি, তাই সিওরিটি দিয়ে কিছুই বলা সম্ভব নয়। তবে এটা অবশ্যই বলা যায় যে সঠিকভাবে ভাবলে ভারত সরকারই একমাত্র বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে আছে। এবার আসি 2 নম্বর এবং এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বিশ্বের বিভিন্ন বড় বড় অর্থনীতি এবং শক্তিশালী দেশগুলোর কথার একটা দাম থাকে। তাই যেই শেখ হাসিনা ভারতের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসবাদীদেরকে দমন করাই হোক, অথবা পাকিস্তানি সমর্থক জামাতকে ধামাচাপা দিয়ে রাখাই হোক, বা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশে আশ্রয় দিতে অস্বীকার করাই হোক, সব কিছুতেই তিনি ভারতের সহায়তা করেছেন। তাই ভারত যদি এখন শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেয়, তাহলে বিশ্বের অন্যান্য দেশ যারা ভারতের সাপোর্টে দাঁড়িয়ে থাকে তাদের কাছে কি মেসেজ যাবে? যে ভারতকে আপনারা যতই সহায়তা করুন না কেন, প্রতিকূল পরিস্থিতি আসলে ভারত আপনাদের হাত ছেড়ে দেবে? অবশ্যই ভারত নিজের একটা এরকম ইমেজ তৈরি করতে কখনোই চাইবে না। তাই এইসব বিকৃত ইউটিউবারেরা যতই চিল্লাচিল্লি করুক, ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেবে না। এবার 3 নম্বরে আসি, আদানি, আম্বানি, টাটার মতো ব্যবসায়ীদের কথায়। যখন আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সম্বন্ধে আলোচনা করি, তখন এরা কোনো পার্টিকে বেশি চাঁদা দিচ্ছে কিনা, অথবা অন্য কোনো পার্টিকে ক্ষমতায় আসা থেকে আটকানোর কোনো চেষ্টা করছে কিনা, সেই বিষয়ে তর্ক বিতর্ক করা যেতেই পারে। যে কোনো ধরনের তর্ক বিতর্ক দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য সবসময় ইতিবাচক হয়। তবে যখন সেই আলোচনা দেশের বিদেশ নীতিকে সরাসরিভাবে আঘাত করা শুরু করে, অথবা বিদেশ থেকে আসা কোনো প্রোপাগান্ডা যদি দেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে, তখন আমাদের সেই সব বিষয়ে আলোচনা করার আগে অবশ্যই 2 বার ভাবতে হবে যে আমরা কি আদৌ আমাদের দেশের ভালোর জন্যই এসব করছি, নাকি বিদেশ থেকে আসা প্রোপাগান্ডার শিকার হয়ে আমরা নিজেরাই নিজের অজান্তেই দেশের ক্ষতি করে ফেলছি। যখন বিদেশের কোনো পত্রিকায় ছাপা কোনো খবরের উদাহরণ দিয়ে, অথবা বিদেশের কোনো এনজিওর কোনো রিপোর্টের বাহানা দিয়ে এই সব কোম্পানিগুলির মার্কেট ভ্যালুকে কমানোর চেষ্টা করা হয়, অথবা ভারতের বিভিন্ন কোম্পানিগুলির রেপুটেশনকে আঘাত করার চেষ্টা করা হয়, তখন আমাদেরকে ভাবতে হবে যে এটি কি আদৌ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ, নাকি কোনো বিদেশের শক্তি ভারতকে দুর্বল করার জন্য ভারতের এইসব কোম্পানিগুলির নামকে খারাপ করে ভারতের সফট পাওয়ারকে কমাতে চাইছে। তবে আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভারতের বড় বড় প্রাইভেট কোম্পানিগুলির ভালো খারাপের সঙ্গে আবার দেশের শক্তির যোগাযোগ কোথা থেকে এলো?
আসলো, কারণ কোনো দেশের শক্তি প্রধানত দুই প্রকারে মাপা হয়। একটি হচ্ছে হার্ড পাওয়ার, যা কোনো দেশের ক্ষেত্রে সেই দেশের মিলিটারি এবং অর্থনৈতিক পাওয়ার দিয়ে বোঝানো হয়, এবং দ্বিতীয়টি হচ্ছে সফট পাওয়ার। এবং এই সফট পাওয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারতের এই ব্যবসায়ীরা। যেমন শ্রীলঙ্কা তাদের কলম্বো পোর্টের ডিল চীনকে না দিয়ে আদানিকে দিয়ে দিয়েছে। ভারত সরকার যদি এই পোর্ট ডিলে সরাসরিভাবে যুক্ত হতো, তাহলে হয়তো শ্রীলঙ্কায় অনেক বড় আন্দোলন হতো এবং সেটিকে তাদের দেশের সার্বভৌমত্বের উপরে একটি হুমকি হিসাবেও দেখা হতে পারত। কিন্তু যেহেতু এখানে ভারতের একটি প্রাইভেট সংস্থা জড়িত, তাই সেই সবেরও কোনো সমস্যা নেই, এবং চীনের হাতে সেই পোর্ট না যাওয়ায় ভারতের সিকিউরিটির ক্ষেত্রেও কোনো ভয় নেই। তাই বিভিন্ন শক্তিশালী দেশ যখন সরাসরিভাবে কোনো কিছুতে যুক্ত হতে পারে না, তখন তারা তাদের প্রাইভেট সেক্টর কোম্পানিগুলিকে ব্যবহার করে সেই সব কিছুতে ইন্টারফেয়ার করার জন্য, এবং অনেক ক্ষেত্রে অন্যান্য দেশের রাজনীতি এবং সাধারণ জনগণের মতামতকেও প্রভাবিত করার জন্য। যেমন 7 দিন আগেরই এই খবরটিকে শুনুন। আমেরিকা পাবজি গেমের প্যারেন্ট কোম্পানি টেনসেন্টকে চীনের আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার জন্য ব্যান করে দিয়েছে। একইভাবে এই কোম্পানিকে ভারতেও ব্যান করা হয়েছে। তাই আপনারা বুঝতেই পারছেন যে প্রাইভেট কোম্পানিও কোনো দেশের বিদেশ নীতি ও সিকিউরিটির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। যেমন আপনারাই দেখুন না, যত বড় বড় সোশ্যাল মিডিয়া সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সব কিছুই আমেরিকান। তাই আমেরিকা চাইলে কোনো দেশের মতামতকে কত বড় মাত্রায় প্রভাবিত করতে পারে। তাই আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যাই হোক না কেন, যখন দেশের বিদেশ নীতির কথা আসবে, তখন আমাদের দেশের প্রাইভেট সেক্টরের পাশে দাঁড়ানো আমাদের দেশের পাশে দাঁড়ানোরই সমান হয়ে যায়। তবে অবশ্যই আমাদের এটাও ধ্যান রাখতে হবে যে তারা যাতে এতটাও শক্তিশালী না হয়ে যায় যে তারাই দেশের সরকার চালানো শুরু করে দেয়। এরপর আসি আসল কথায়, যে কিভাবে দিনে দুপুরে আমাদের দেশের ইউটিউবারদেরকে কিনে নেওয়া হচ্ছে এবং আমরা কেন কোনো পদক্ষেপ নিতে পারছি না। আপনারা তো জানেনই যে ইউটিউবে একটি জয়েন ফিচার আছে, এবং ঠিকমতো লক্ষ্য করলে আপনারা দেখবেন যে বিভিন্ন ইউটিউবার যারা 2 দিন পর পর বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রতি সমবেদনা নিয়ে এবং এই তথাকথিত অভ্যুত্থানকে একটি অর্গানিক অভ্যুত্থান বলে, তার সাথে ভারতের টিভি মিডিয়াকে মিথ্যাবাদীর লেবেল লাগিয়ে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়ার কথা বলে এবং বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারকে ছোট করে দেখিয়ে এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার যা বলছে তাই ঠিক, এবং ভারতের টিভি মিডিয়া ও সরকার মিলে সবাইকে তো শুধু বোকা বানাচ্ছে। তাদের কমেন্ট সেকশনে গিয়ে এই চ্যানেলের মেম্বারদের কমেন্টগুলো একটু পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে বেশিরভাগ মেম্বারই হয় বাংলাদেশি, নয়তো ভারতীয় বলা মুখোশধারী বাংলাদেশি। হ্যাঁ, যাতে আমরা কেউ না বুঝি যে তারা বাংলাদেশি, এর জন্য তারা এরকমভাবে কমেন্টস লেখে যে আমি ভারতীয় হয়েও বলছি বাংলাদেশের সরকারই ঠিক বলছে এবং আমাদের দেশের সরকারই ভুল কাজ করছে, শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া উচিত। এছাড়া আরও অনেক প্রোপাগান্ডা কমেন্ট আপনারা দেখতে পারবেন যে আমি একজন বাংলাদেশি হিন্দু হয়ে বলছি বাংলাদেশি হিন্দুদের ওপর কোনো অত্যাচারই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এইসব ইউটিউবারদের চ্যানেলে 6,000 7,000 টাকা পর্যন্ত মান্থলি জয়েন করার অপশান আছে, যেখানে আপনারা এইসব ক্রিয়েটারদের সঙ্গে সরাসরি চ্যাট করার, যোগাযোগ করার, লাইভ করার সুযোগ পাবেন। তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডিসকর্ড সার্ভারে যুক্ত হতে পারবেন। তাই আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণে এইসব ইউটিউবারদের খবরকে প্রভাবিত করা সম্ভব। যারা 6,000 7,000 টাকা দিয়ে মাসিক সাবস্ক্রিপশন নিয়েছে, এবং এরকম 1,000 জন বাংলাদেশীয় যদি সাবস্ক্রিপশন নিয়ে থাকে, তাহলেও মাসে 70 লক্ষ টাকা শুধুমাত্র সাবস্ক্রিপশন থেকেই চলে আসবে। এবং এই তথাকথিত অভ্যুত্থানের পিছনে যদি সত্যি ডলার যেই দেশ ছাপায় সেই দেশের হাত থাকে, তাহলে তো বুঝেই নিন যে রীতিমতো টাকার বৃষ্টি করা সম্ভব। তাহলে 1,000 তো অনেক কম, বরং 10,000 জন যদি সাবস্ক্রাইব করে, তাহলে 7 কোটি টাকা শুধুমাত্র সাবস্ক্রিপশান থেকেই চলে আসছে। আচ্ছা, 7 কোটিও ছাড়ুন, যদি 3 কোটিও ধরি, তাহলেও ভাবুন একবার যে কি হারে তারা সেসব তথাকথিত ইন্ডিপেন্ডেন্ট ইউটিউবারদের খবরকে প্রভাবিত করতে পারে, এবং কেন সেই সব ইউটিউবারেরা ইউনূস সরকারের দিন রাত গুণগান করে বেড়াচ্ছে। যেখানে ভারতে এত টপিক আছে যা নিয়ে প্রতিদিন 10টা করে ভিডিও বানালেও কম পড়বে, সেখানে তারা 2 দিন পর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থনে ভিডিও বানাচ্ছে। আমি নিজেও ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের ওপর ডিজিটাল নজরদারির একদম বিপক্ষে, এবং তাই একদম
একদমই চাই না যে ভারত সরকার কখনো ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদেরকেও কন্ট্রোল করার চেষ্টা করুক। তাই আমি নতুন ব্রডকাস্টিং বিল সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি। তবে এই বিষয়টি দেশের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। যেভাবে ভারতে বসে বিভিন্ন ভারতীয় ইউটিউবারেরা ভারতেরই ক্ষতি করার চেষ্টা করছে, তার পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কিনা সেটা জানা খুবই জরুরি। তাই কোনো ইউটিউবারের ভারতবর্ষের ভিতর থেকে মান্থলি সাবস্ক্রিপশান আসলে তো কোনো ক্ষতি নেই, সেটা যত কোটি টাকারই আসুক না কেন। কিন্তু যদি সেই ইউটিউবারের মাসিক সাবস্ক্রিপশানের একটি বড় অ্যামাউন্ট দেশের বাইরের থেকে আসছে, তাহলে সেই বিষয়ে ভারত সরকারের অবশ্যই নজরদারি রাখা উচিত। তবে সেটিকে যাতে সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য ব্যবহার করা না হয়, সেই জন্য এই বিষয়ে অবশ্যই একটি বড় ডিবেটের প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। তবে এটাও ঠিক যে দেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে এই সব কিছুকে আবার গুলিয়ে ফেলবেন না। যখনই দেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার আসবে, তখন আমার মতামত পাল্টেও যেতে পারে। এবং আমি এমনও বলছি না যে তাদের চ্যানেলে জেনুইন ভারতীয়রা নেই, ভারতীয়রাও অবশ্যই আছে। ভারতীয়রাই তাদের চ্যানেলকে দাঁড়া করিয়েছে, তাদেরকে আলাদা পরিচিতি সাফল্য দিয়েছে। সেই সব ভারতীয়রা যথেষ্ট বুদ্ধিমান এবং ভারতকে ভালোবাসে। তবে তারা নিজেরাও জানে না যে দেশের অভ্যন্তরীণ রাজনীতির চশমা দিয়ে তারা যখন দেশের বিদেশ নীতিকে দেখার চেষ্টা করছেন, তখন তারা এক প্রকার দেশের ক্ষতি ছাড়া ভালো করছেন না। এবং সেই সব ক্রিয়েটারেরাও জেনে বুঝেই এই সব কাজ করছেন কিনা তা আমি এখনও জোর গলায় বলতে পারি না। তাই আমাদের এটা ভাবাই সব থেকে ভালো যে তারা না বুঝেই এই সব কিছু করছেন, এবং আমাদেরকে শীঘ্রই জাগ্রত হয়ে এই সব ব্যবসাকে বন্ধ করতে হবে। তাই এই ভিডিওটিকে আপনাদেরকে যত সম্ভব ছড়িয়ে দিতে হবে, যাতে এই ভিডিও সেই সব ইউটিউবারদের ফিডেও পৌঁছায় এবং তারা বুঝতে পারে যে তাদের এই ব্যবসা আর বেশি দিন চলবে না। এবং বিভিন্ন হিন্দিভাষী ইউটিউবারেরাও যাতে এই গম্ভীর বিষয়টি সম্বন্ধে জানতে পারে। যেহেতু তাদের কাছে আরও বড় টিম রয়েছে, তাই তারা এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও তৈরি করতে পারবে। এছাড়া ভারত সরকারেরও এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা দেখছিলেন জ্ঞান ইন শর্ট।